ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ প্রস্তাব এনেছেন আমাদের মাননীয় হুইপ। তার উপরে এই ধন্যবাদ প্রস্তাবকে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই জাতীয় চার নেতাকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষেরও অধিক মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতীয় চার নেতাকে এবং বিশেষ করে ১৯৭৫-এর ১৫ই আগস্টের কালরাত্রির পরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য যারা গণতান্ত্রিক লড়াইয়ে জীবন দান করেছেন সেই সব স্বাধীনতা সপক্ষের শক্তিকে। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং খুব সময় উপযোগী একটা বক্তৃতা দিয়েছেন। আমি অভিনন্দন জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যে তিনি রেকর্ড পঞ্চমবারের মতো এই ১৭ কোটি মানুষকে, দিশেহারা মানুষকে দিশা দেখিয়ে যাওয়ার অব্যাহত দায়িত্ব পেয়েছেন। বর্তমান বিশ্বে, শুধু বর্তমান বিশ্বে নয়, বিশ্বের ইতিহাসে নারী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের ইতিহাসে দীর্ঘতম সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং কত কিছুর বিরুদ্ধে কত লড়াই সংগ্রাম করে তাকে এই কাজটি করে যেতে হচ্ছে আমরা সকলেই জানি। আমরা সেই প্রসঙ্গে আসার আগে মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা পুনরায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এই সংসদে কার্যক্রমকে বেগবান করার দায়িত্ব পেয়েছেন। চিফ হুইপ যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। মন্ত্রী প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন যারা, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং সেই সাথে সাথে এই মহান জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়েছে। আমরা জানি নওগাঁর একটি আসনে নির্বাচন, একজন প্রার্থী অকালে মৃত্যুবরণ করার জন্য নির্বাচন হবে সামনের সপ্তাহে। এই ২৯৯ মাননীয় সংসদ সদস্যকে, বিশেষ করে যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা রাজশাহী ৬-এর চারঘাট বাঘার সাধারণ মানুষকে, ভোটারদেরকে, যারা টানা ৪ বার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের উদ্দেশ্যে বলতে চাই যে তারা পরম সৌভাগ্যবান, বিশেষ করে এই ক্যাবিনেটে যারা স্থান পেয়েছেন। বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে তার নির্দেশনা সরাসরি মেনে কাজ করার সৌভাগ্য সকলের হয় না। মাননীয় স্পিকার, তাদের সেই সৌভাগ্য হয়েছে। আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে যেন তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে তারা পালন করতে পারেন এবং স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধুর আজন্মের স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে যেন তারা শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে আরো শক্তিশালী এবং বেগবান করতে পারেন। মাননীয় স্পিকার, ২০২৪ সালটাকে বিশ্বে বলা হয় নির্বাচনের বছর। বাংলাদেশে নির্বাচন হয়েছে ৭ই জানুয়ারিতে। এই বছরে বিশ্বের আরো ৬৩টি দেশে, বাংলাদেশ সহ ৬৪টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে হয়েছে, আরো ২-১টি দেশে হয়েছে, কিন্তু বেশিরভাগ নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি, হবে সামনের দিনে। যারা নির্বাচনের আগে আমাদের সমালোচনা করেছেন তাদের দেশেও নির্বাচনের হাওয়া লাগতে শুরু করেছে। সেই হাওয়া কতটা আইন সিদ্ধ, কতটা গ্রহণযোগ্য সেটাও কিন্তু বাঙালি, ১৭ কোটি বাঙালি দেখবে। পৃথিবীর আরো ৭-৮ বিলিয়ন মানুষ কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখবে। কিন্তু আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা এবার যেভাবে হয়েছে, আমি আমার জীবদ্দশায় বিশেষ করে ২০০৮-এর নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা অন্যান্য যেসব নির্বাচন দেখেছি আমরা বলতেই পারি সগৌরবে যে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্বচ্ছ এবং জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমার কাছে একটু অবাক লাগে, একটু হাসিও লাগে মাননীয় স্পিকার,
যে বাইরে বসে দু একজন এই নির্বাচন নিয়ে যারা সমালোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু এই সংসদে 300 জন 299 জন শপথ নিয়েছেন। এই 299 জনের অভিজ্ঞতা যদি আপনি জানতে চান, এমনকি আপনার নিজের অভিজ্ঞতাও যদি আপনি বলার সুযোগ পান, এটা যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা নির্বাচন হয়েছে, অনেক বেশি স্বতঃস্ফূর্ততার সাথে হয়েছে, অনেক বেশি অংশগ্রহণমূলক হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মাননীয় স্পিকার। রাজশাহীর মতো একটি জায়গা, কেন বলছি রাজশাহীর মতো একটি জায়গা, কারণ আমরা অতীতে দেখেছি স্বাধীনতার বিপক্ষে শক্তির জয় জয়কার এক সময় ছিল। আমার নির্বাচন এলাকায় 53.6% ভোট পড়েছে মাননীয় স্পিকার। তার মানে শতকরা হারে 50-এর বেশি শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাহলে তো যেসব রাজনৈতিক দল নির্বাচন বয়কট করছিল বা করেছে, তাদেরকে আর নির্বাচনী মাঠে প্রয়োজনই নেই, কারণ শতকরা 50%-এরও অধিক মানুষ নির্বাচনে এসেছে, তারা ভোট দিয়েছে। 53% মানুষ ভোট দিয়েছে, তার মধ্যে 1 বা 1% ভোট ওই যে সিল, এক জায়গার সিল আরেক জায়গায় পড়লে বাতিল হয়ে যায়, ব্যালট বাতিল হয়েছে, কিন্তু একসেপ্টেড ব্যালট, ক্লিন ব্যালট হয়েছে শতকরা প্রায় 51.5% মাননীয় স্পিকার। এই যদি চিত্র হয় রাজশাহীর একটি সংসদীয় আসনে, আমি যতদূর জানি রাজশাহী সম্ভবত 55 বাগমারা আসনে আরো বেশি ভোট পড়েছে। সেই বাগমারা ছিল একসময় সন্ত্রাসের জনপদ, বাংলা ভয়ের জয় জয়কার ছিল একটি সময়ে। স্বাধীনতা বিরোধী চক্রের সহায়তায় বাংলাদেশকে তালিবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল, সেই ইতিহাস আমরা সকলে জানি। তো আমি যে বললাম যে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। আমি তো বলবো এটা 17 কোটি মানুষের ভাগ্য। 17 কোটি মানুষ অত্যন্ত দুর্ভাগা। আমরা একটা সময় কলঙ্কিত জাতি বলতাম, আমরা নিজেরাও বলেছি, এই সংসদে অনেকে বলেছেন, এখনো হয়তো অনেকে বলবেন, কারণ আমাদের জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আমরা তার বিচারটা করে যেতে পারি নাই সেই দীর্ঘ 35 বছর। 35 বছর অপেক্ষা করার পরে সেই বিচারের রায় ঘোষণা হয়েছে, রায় বাস্তবায়িত হয়নি, এমনকি সম্পূর্ণ রায় এখনো বাস্তবায়ন করতে পারেনি। গণতন্ত্রের বড় বড় যেসব কথা বলে যে রাষ্ট্রগুলি, ঠিক সেই রাষ্ট্রগুলিতে একজন একজন করে 3 জন খুনি নিরাপদ আশ্রয়ে রয়েছেন মাননীয় স্পিকার, এবং সেই রাষ্ট্রগুলির যে গ্রহণযোগ্যতা 17 কোটি মানুষের কাছে নেই, সেটাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটার প্রমাণ হয়ে গেছে মাননীয় স্পিকার। সংসদের শুরু হয়েছে, সামনে বছর পড়ে আছে, সামনে আরো 4 বছর, 4.5 বছর, প্রায় 5 বছর, অনেক কাজ এই রাষ্ট্রের সামনে। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই কাজগুলি গুছিয়ে একটা বক্তব্য, প্রায় 143 পৃষ্ঠার একটা বক্তব্যের একটা সংক্ষিপ্ত অংশ তিনি পাঠ করেছেন। আমি আশা করব যে তারও সেই বক্তব্য এবং সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ম্যানিফেস্টো, নির্বাচনী ইশতেহার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেগুলিরও প্রতিটি লাইনের, প্রতিটি অক্ষরের বাস্তবায়ন আগামী 5 বছর এ মহান জাতীয় সংসদের মাধ্যমে হবে মাননীয় স্পিকার। আমি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমার নির্বাচনী এলাকার এই নির্বাচনে অংশগ্রহণ করে আমার 2-3টে অভিজ্ঞতা আমি খুব সংক্ষেপে একটু শেয়ার করব, সময় নেব না, 1-2 মিনিট যদি বাড়তি লাগে একটু দেবেন মাননীয় স্পিকার। একটি হলো স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আজকে প্রশ্ন উত্তর পর্বে মাননীয় সংসদ সদস্যের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গত টার্মেও তিনি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সেখানে আমাদের গ্রামের ভাষায় বলে, আমি একটা নির্বাচনী এলাকা প্রতিনিধিত্ব করি, এটা একটা গ্রামীণ জনপদ, এটাকে বলে জল মোটর, আসলে সাবমার্সিবল পাম্প। এটা নিয়ে প্রশ্ন করেছেন মাননীয় সংসদ সদস্যরা। এই জল মোটরটাকে আরো ইফেক্টিভলি ব্যবহার করা যায়, এরকম একটা আইডিয়া আমার নির্বাচনী এলাকাতে। আমি এই নির্বাচনে মাননীয় স্পিকার প্রায় 130 কিলোমিটার পথ পায়ে হেঁটেছি। আমার একটি লক্ষ্য ছিল, ব্যক্তিগত লক্ষ্য ছিল, একটা প্রত্যাশা ছিল, সেটা সময় আসলে এক সময় বলার চেষ্টা করব আমি। কিন্তু এই জল মোটরগুলি বেশ ব্যয়বহুল এবং একটি পরিবারের একটি আঙিনায় না দিয়ে নতুন করে কিছু নিয়ম কানুনও করা হয়েছে। আমি একটা আইডিয়া ফ্লোট করেছি, যেটা একটু শেয়ার করতে চাই সকলের সাথে। সেটার আমি নাম দিয়েছি মিনি ওয়াসা। গ্রামে আপনিও মাননীয় স্পিকার গ্রামীণ জনপদের প্রতিনিধিত্ব করেন, আপনারা জানেন যে আমরা ভাষা পরিবর্তন করে ফেলি, নিজের মতো করে বলার চেষ্টা করি। মিনি ওয়াসা মানে হলো যে জল মোটরটা যে বাড়িতে হবে, সেখানে আমরা টিয়ার কাবিখা হোক, আরো 50,000 টাকা দেয়া হোক, আমরা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপ দিয়ে টেনে যদি 25-30টা বাসায় সরাসরি কানেকশনটা দিতে পারি, তাহলে কিন্তু এই জল মোটরগুলি খুব যথাযথ ব্যবহার হবে মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, সৌভাগ্যক্রমে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আমি তাকে অনুরোধ করব অন্ততপক্ষে
আমাদের যে টিয়ার কাবিখাগুলি হয়, আমরা টিয়ার কাবিখা গ্রামীণ জনপদে দেই, ক্লাবে দেই, মসজিদে দেই, মন্দিরে দেই, মাদ্রাসায় দেই, বিভিন্ন জায়গায় দেই। সেখান থেকেও যদি এটার অর্থ সরবরাহের ব্যবস্থা করা হয়, অথবা এই জল মোটর দেওয়ার সাথে মানে সদস্য আপনি 2 মিনিট বলুন। আমি বেশি সময় নেব না মানুষ স্পিকার। তো এটার সাথে যদি 50,000 টাকা করে বাড়তি অর্থ ব্যয় করা যায় বা 20,000 টাকা, আমি জানি এই 20,000 টাকা উইল বি মাল্টিপ্লাইড বাই কাপল অফ থাউজেন্ডস, অথবা কয়েক লক্ষ, অনেক হয়ে যাবে, কিন্তু এটা একটা পরিকল্পনা আমার মাথায় এসেছে, সেটাই বলতে চাই মাননীয় স্পিকার। আরেকটি বিষয়, বাংলাদেশে যে উন্নয়ন গত 15 বছর ধরে হয়েছে, বাংলাদেশের যে আয় বেড়েছে, মাননীয় স্পিকার, বিশ্বের একটি সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে যে 2024 সালেই শুধু বাংলাদেশে 3 কোটি মানুষ মধ্যম আয়ে চলে আসবে গরিবি থেকে। 30 মিলিয়ন পিপল উইল বি এন্টারিং এন্ড এনজয়িং এ মিডল ক্লাস লাইফ। তো এতে যে গ্রামে যে বাড়িঘরগুলি তৈরি হচ্ছে, ধানি জমি থেকে আমরা বাড়িঘর তৈরি করে ফেলছি এবং জলাবদ্ধতা তৈরি হচ্ছে। একটা সমীক্ষা যদি করা যায়, এখানে অর্থমন্ত্রী মহোদয় নেই, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আরো কয়েকজন সিনিয়র মন্ত্রী মহোদয় আছেন, যে ইউনিয়ন পরিষদগুলিকে, চেয়ারম্যানদেরকে যদি বলা হয় যে আপনারা আপনাদের স্ব ইউনিয়নগুলিতে একটা সমীক্ষা করে যে তথ্য আছে জানান কি পরিমাণ কৃষি জমি জলাবদ্ধতায় আছে, মাননীয় স্পিকার, আমার ধারণা চিত্রটা হবে ভয়াবহ একটি চিত্র। যত্রতত্র বাড়িঘর করে আমরা কৃষি জমিকে, যে ওয়াটার, যে ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার আছে, সেটাকে বাধাগ্রস্ত করে আমরা এটাকে কিন্তু একটা ছোট্ট আবদ্ধ করে ফেলেছি। এবং জলাবদ্ধতা নিরসনে আমরা বাড়ি তৈরি করে জলাবদ্ধতা করছি, আবার জলাবদ্ধতা নিরসনে অনেক অর্থ ব্যয় করছি। মাননীয় স্পিকার, বিশ্বের এই অর্থনৈতিক মন্দার সময়ে প্রতিটি পয়সার মূল্য কিন্তু 1 পয়সার মূল্য কিন্তু আর 1 পয়সা নয়, 100 টাকার মূল্য, 100 ডলারের মূল্য, $1 মূল্য আর $1 নয়, অনেক বেশি মূল্যের অর্থ এখন। তো এই কাজগুলি করার জন্য সামনের দিনে আমি একটু অনুরোধ করব। আমি পরিশেষে, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট, আমি লজ্জিত যে আমাকে সময় চেয়ে নিতে হচ্ছে, একটি কথা বলতে চাই। গত 10 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে জায়গায় পৌঁছেছে, পৃথিবীর 1 মিনিট বলুন। সংস্থা, কোন জাতি সংস্থা বাংলাদেশকে ইগনোর করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের চাহিদা বিশ্বের সকল দেশের কাছে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মডেলগুলি বিশ্বে এখন রোল মডেল। জাতিসংঘ নারীর ক্ষমতায়ন, জাতিসংঘ এই যে জলাবদ্ধতার বিষয়, সুপেয় পানির ব্যবস্থা করতে গিয়ে, নারী শিক্ষায়, নারীদের খেলাধুলাতে, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অনুপস্থিতি একটি আন্তর্জাতিক কনফারেন্সের মানকে কমিয়ে দেয়। এটা চাক্ষুষ প্রমাণ আমরা দেখেছি, আমি দেখেছি অন্তত গত 10 বছরে দায়িত্ব পালন করে। সামনের দিনে এই উন্নয়নের ধারাবাহিকতায় পৃথিবীর অন্যান্য যে কোনো জাতি রাষ্ট্রের চেয়ে বাংলাদেশ প্রত্যাশা আমরা করছি, IMF করছে, ওয়ার্ল্ড ব্যাংক করছে, শতকরা 6% প্রবৃদ্ধি অর্জন হবে। যদি চ্যালেঞ্জ আসেও, মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জগুলি স্বীকার করে মোকাবেলা কিভাবে করতে হয়, অনেকে ভয় পেয়ে যান শুনলে হয়তো, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে কোনো বার্তা, কোনো পরিবেশই ভীত করতে